টানছে স্পোর্টস লাইভ, আপনাদের সাথে আছি আমি সঞ্জনা আইভি, সেই সাথে আমি মঞ্জুরি আজাদ। টি-20 বিশ্বকাপের আগে প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 8টায়। সেই ম্যাচের আগে 2 ঘন্টার অনুশীলনে ব্যস্ত সময় পার করছে মাহমুদুল্লাহর দল। আবুধাবিতে দলের সাথে অনুশীলনে মোস্তাফিজকে দেখা গেলেও ছিলেন না সাকিব। আইপিএল এর এলিমিনেটরে খেলতে তিনি এখন শারজায়। রোববার ওমান থেকে আমিরাতের আবুধাবিতে পৌঁছার পর দলের সাথে যুক্ত হয়েছেন মোস্তাফিজুর রহমান। আইপিএলের দল রাজস্থান রয়্যালস ভালো না করলেও অভিজ্ঞতা দারুণ হয়েছে মোস্তাফিজের, নিয়েছেন 14 উইকেট। সেই অভিজ্ঞতায় কি বলছেন তাসকিনকে? আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে লিটন দাস কিংবা মুশফিকুর রহিম সবাইকে বেশিরভাগ শট ব্যাকফুটে খেলতে দেখা গেছে। বাড়তি বাউন্সের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা ব্যাটসম্যানদের। আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচেই সবার আগে শ্রীলঙ্কার মতো বড় প্রতিপক্ষ, আর তাই তো অনুশীলনে ছাড় নয় মাহমুদুল্লাহর দলের। নুরুল হাসান সোহান কিংবা দলের সাথে থেকে যাওয়া রুবেল হোসেন সবাই তৎপর নিজের সেরা প্রস্তুতি নেওয়ার লক্ষ্যে। এখানেই 12ই অক্টোবর শ্রীলঙ্কা আর 14 অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে আবার ওমানে ফিরে যাবে টাইগাররা। সেই ফেরাটা 16 অক্টোবর। ঠিক পরদিনই স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ, আর তাই ভ্রমণ ক্লান্তি নিয়েই টাইগারদের শুরু করতে হবে বিশ্বকাপের মিশন। মনজুর মোর্শেদ, যমুনা স্পোর্টস। কাল কিন্তু প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, আর টি-20টা শুরু হচ্ছে। কি মনে হচ্ছে কিরকম পারফরমেন্স করবে? কিন্তু এবারে কিন্তু একটু হাই এক্সপেকটেশন আছে বাংলাদেশ দলের কাছ থেকে, যেহেতু সিরিজটা মানে লাস্ট সিরিজগুলো ভালো খেলেছে, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সিরিজগুলো ভালো খেলেছে, জিম্বাবুয়ের সাথে সিরিজটা ভালো ছিল, সব মিলে কিন্তু এক্সপেকটেশন এখন অনেক বেশি। তোমার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় যে বাংলাদেশ এবার যথাসম্ভব অনেক এগিয়ে যেতে পারবে, আর যেহেতু ভালো পারফর্ম করে আসছে প্রত্যেকটা প্লেয়ার, আর নতুন যারা এসেছে নাইম, লিটন, ওদের যা ওপেনিং মানে খুবই মারদাঙ্গা। আমার কাছে তো খুব ভালো লেগেছে, অ্যান্ড আমার এক্সপেকটেশনও অনেক হাই। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এখন বাংলাদেশ টিম যেহেতু প্রস্তুতিতে, সবার আমাদের তাদের জন্য শুভকামনা থাকবে। আর টি-20 বিশ্বকাপের আগে কিছুক্ষণ আগে হোটেল আমারিতে বাংলাদেশ বিশ্বকাপের জন্য যে জার্সি পরে বাংলাদেশ টিম খেলবে সেই অনুষ্ঠানটা চলছে। সেখানে আমাদের সহকর্মী তাহমিদ অমিত আছে, আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। তার আগে আরেকটা আপডেট দেখে আসি। টি-20 বিশ্বকাপের সর্বোচ্চ শিকারী শহীদ আফ্রিদি থেকে 9 উইকেট দূরে রয়েছেন সাকিব আল হাসান, তার উইকেট সংখ্যা 30। আর ওয়ানডে বিশ্বকাপের মতো রান উৎসবে মেতে উঠলে পৌঁছে যেতে পারেন ব্যাটসম্যানদের সেরা 5-এ। এই বিশ্বকাপ সাকিবের সামনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে বসে আছে। টি-20 বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় 7 নম্বরে আছেন সাকিব আল হাসান। শীর্ষে থাকা শহীদ আফ্রিদির চেয়ে মাত্র 9 উইকেট দূরে। সাকিবের সমান 30 উইকেট ডেল স্টেইনের, 35টি করে উইকেট আছে ওমর গুল ও অজন্তা মেন্ডিসের, 36 উইকেট সাইদ আজমলের, লাসিথ মালিঙ্গার ঝুলিতে 38 উইকেট। সাকিবের চেয়ে বেশি উইকেট শিকারীদের কেউ খেলছেন না এবারের বিশ্বকাপে, তাই বিশ্বসেরা অলরাউন্ডারের সামনে হাতছানি আছে বেশ কিছু রেকর্ডে। একমাত্র ব্যাটসম্যান হিসেবে টি-20 বিশ্বকাপে 1000 রানের মাইল ফলক স্পর্শ করেছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। এরপর আছেন ক্রিস গেইল। এবারের বিশ্বকাপে মাঠ মাতাতে মুখিয়ে তিনি, তবে 3 নম্বরে থাকা আরেক শ্রীলঙ্কান দিলশান অবসর নিয়েছেন আগেই। বিরাট কোহলি, রোহিত শর্মাদের রয়েছে ভালো কিছু করবার সুযোগ। ব্যাটসম্যানদের তালিকার 12তম স্থানে থাকা সাকিবের সুযোগ রয়েছে 567 রানকে আরো সামনে নেওয়ার। 110 রান করলেই ঢুকে পড়বেন সেরা 5-এ। এসব ছাপিয়ে সাকিবের সামনে আরও একটি রেকর্ডের হাতছানি। অন্তত 30 উইকেটের সাথে 500 রান করার কীর্তির পর এবার সর্বোচ্চ উইকেট পেতে অপেক্ষা মাত্র 9 উইকেটের। সালাউদ্দিন শিমুন, যমুনা স্পোর্টস। কিং ইজ ব্যাক, স্বরূপে ফিরলেন ফিনিশিং এর রাজা। মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে এমন উচ্ছ্বাস ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির। শুধু কোহলি নয়, বুড়ো হাড়ের ভেলকি দেখানো ধোনির পারফরমেন্সে মুগ্ধ ক্রিকেট বিশ্বের অনেকেই। 6 বলে 18 রানের ইনিংসে আইপিএল চেন্নাইকে অসাধারণ এক জয় এনে দিয়েছে ধোনি। নিশ্চিত করেছেন নিজের রেকর্ড 10ম আইপিএল ফাইনাল।
দলকে বিপদে রেখে ঋতুরাজ গায়কোয়াড় ধরলেন প্যাভিলিয়নের পথ। তীরে এসে তরি ডোবার শঙ্কায় চোখের জলে একাকার এই ক্ষুদে চেন্নাই সমর্থক। এরপরই দৃশ্যপটে কিং অফ ফিনিশার খ্যাত মহেন্দ্র সিং ধোনি ছিনিয়ে আনলেন অসাধারণ এক জয়। তার 6 বলে 18 রানের ক্যামিও আবারও কাঁদালো সেই ক্ষুদে সমর্থককে, তবে সেটি আনন্দের কান্না। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক আগেই বাতিলের খাতায় উঠেছে তার নাম। বয়স 40 ছাড়িয়েছে। এবারের আসরে ব্যাট হাতে পারফরমেন্সও ভালো নয়। সব মিলে কিছুটা চাপেই ছিলেন চেন্নাই অধিনায়ক। বরাবরের মতোই ধোনি ব্যাট হাতে জবাব দিলেন সব সমালোচনার। জাতীয় দল কিংবা আইপিএল ক্যারিয়ার সেরা সময়ে এমন ফিনিশিং করেছেন নিয়মিতই। খাদের কিনার থেকে দলকে তুলে আনার উদাহরণ আছে ভুরি ভুরি। তবু চাপের মুখে 18 রানের ছোট্ট ইনিংসকে বিশেষ বলছেন ভক্তরা। যার কাছে অধিনায়কত্ব ছেড়েছেন সেই কোহলি বেশি খুশি ধোনির এমন প্রত্যাবর্তনে। টুইট বার্তায় প্রশংসায় ভাসিয়েছেন মাহিকে। অ্যান্ড দ্য কিং ইজ ব্যাক। খেলাটি সর্বকালের সেরা ফিনিশার সে। আজকে আবারও আমাকে চেয়ার থেকে লাফিয়ে উঠতে বাধ্য করেছে ধোনি। নিজেকে প্রমাণের আর কিছু নেই, তবুও সমালোচনার জবাব দিতে পেরে খুশি মহেন্দ্র সিং ধোনি। আমার ইনিংসটি গুরুত্বপূর্ণ ছিল। ব্যাপারটা এমন ছিল, বল দেখো মেরে দাও। টুর্নামেন্টে খুব বেশি কিছু করতে পারিনি আমি। বোলারদের পরিকল্পনা বুঝে আমি আমার কাজটুকু করেছি। পারফরমেন্স টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট, যার যথার্থ প্রমাণ ধোনি রাখলেন দারুণ এক প্রত্যাবর্তনের গল্পে। মুজরা বিন তারেক, যমুনা স্পোর্টস। যেমনটা বলছিলাম দর্শক, টি-20 বিশ্বকাপ শুরু হচ্ছে 17 অক্টোবর থেকে। তার আগে কিছুক্ষণ আগেই হোটেল আমারিতে বাংলাদেশ দলের জার্সি উন্মোচন অনুষ্ঠান চলছে। সরাসরি চলে যাব সেই অনুষ্ঠানে। অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দকে। দর্শক, আমরা দেখতে পেলাম আর কিছুক্ষণ আগে আসলে আমাদের টি-20 বিশ্বকাপের জার্সিটা উন্মোচন করা হয়েছে। সেই জার্সিটা আমরা দেখতে পাচ্ছিলাম একটু আগে, একটুর জন্য হয়তো মিস করেছেন, দর্শকরা দেখেছেন। 2 ধরনের জার্সি উন্মোচন করা হয়েছে, হোম অ্যান্ড অ্যাওয়ে, যেটা নিয়ম আছে আমাদের সবুজ যে জার্সিটা আপনি দেখেছেন অলরেডি প্রস্তুতি ম্যাচে ওমানের বিপক্ষে, সেরকম একটি জার্সি। সেই দলের বিপক্ষে যে জার্সিটা বাংলাদেশ পড়েছে হোম জার্সি। অ্যাওয়ে জার্সি যেটা ছিল, যেটি আমরা দেখতে পাইনি, আমাদের প্রেজেন্টার যেমনটি বলছিলেন যে অ্যাওয়ে জার্সি লাল জার্সিটা, সেটা আমরা আসলে দেখতে পেয়েছি। আমরা চেষ্টা করব আপনাদেরকে যদি সম্ভব হয় যে দেখানো যায় কিনা, আমরা চেষ্টা করব। যে জার্সি পরে বাংলাদেশ খেলেছিল জিম্বাবুয়ের সঙ্গে প্রথম ওয়ানডে সিরিজ জয়, যে লাল জার্সিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাওয়ে জার্সি। সম্ভবত পাকিস্তানের বিপক্ষে যদি আমাদের ম্যাচ পড়ে অথবা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হতে পারে, তাহলে তো আমাদের অ্যাওয়ে জার্সি পরা হতে পারে। আপনারা হোম জার্সি দেখে ফেলেছিলেন। আকরাম খান এখানে ছিলেন, খালেদ মাহমুদ সুজন বিসিবি পরিচালকরা ছিলেন তারা। আসলে যেটি গুরুত্বপূর্ণ বিষয় দর্শকদের জানানো জরুরি যে আড়ং-এর আউটলেট যেটা আছে বাংলাদেশে, আপনারা জানেন যে বিশ্বকাপের জার্সি অনেকেই নিতে চান। সেই রেপ্লিকা জার্সি আপনারা চাইলে কিনতে পারবেন, সেটা আড়ং-এর আউটলেটে। ঠিক কত দাম? সম্ভবত 1400-1500 টাকার কাছাকাছি একটা দাম হবে। আমরা এরপর পরে হয়তো আমরা জানতে পারবো যে আসলে কত দামে এই জার্সিটি পাওয়া যাবে। এবং দর্শকদের জন্য সুখবর একটাই যে তারা আসলে বাংলাদেশের জার্সিটা সংগ্রহ করতে যারা সংগ্রহ করতে চান তারা আসলে সেই সংগ্রহটি করতে পারবেন। মঞ্জুরিয়া সানজানা স্টুডিওতে আছেন, তাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি জানাতে পারবো। আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই যে বাংলাদেশ দল তো অলরেডি আবুধাবিতে গিয়েছে, প্রস্তুতি ম্যাচও খেলছে, তাদেরকে ছাড়া কেন এই অনুষ্ঠান? আমরা জানি তো বিশ্বকাপের বেশ আগেই আসলে জার্সি উন্মোচনটা হয় আনুষ্ঠানিকভাবে, তো এত দেরি কেন হলো? একই প্রশ্ন এখানে সবার মধ্যেই আছে যে বিশ্বকাপের জার্সি একটা বড় জিনিস। এখানে বিশ্বকাপে যদি বলতেন অধিনায়ক যে জার্সিটা পরে থাকবেন, সেটা একটা আলাদা আবেদন ছিল। যে কারণে হোক এবার ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি যে অন্যান্য দেশগুলোতে কিন্তু এইভাবে জার্সিটা উন্মোচন করা হয়নি। সম্ভবত বায়াবাবলের বিষয় আছে, সময়ের বিষয়, অনেক আগে টিমগুলো চলে গেছে। আপনারা জানেন বাংলাদেশ টিম কিন্তু কত আগে চলে গেছে, সেই 3 তারিখে চলে গেছে। ততদিন আগে জার্সি তৈরি সবকিছু মিলে বোধহয় সব দলেরই একটি সংকট আছে। শুধু যে বাংলাদেশের ক্ষেত্রে ব্যাপারটি হয়েছে তা না, আপনি যদি অন্যান্য দলগুলো চিন্তা করেন সবগুলোর অবস্থা একই রকম, যে আসলে হয়নি। সম্ভবত বায়াবাবল, সিকিউরিটি যে সমস্যা আছে, সময় নিয়ে আগে যাওয়া
ওমানে সবকিছু মিলিয়ে বাংলাদেশ পারেনি, তবে শেষ পর্যন্ত অন্তত জার্সিটা উন্মোচন করা হলো, সেটাই অন্তত মানে খুশি হতে পারেন। এটা তার থেকে বড় সুখবর তো যেটি বলছিলাম যে আপনারা দর্শকরা যারা আছে তারা আসলে জার্সিটা কিনতে পারবেন, সেটা হচ্ছে বড় বিষয়। অ্যাওয়ে জার্সি যেটা আমরা দেখলাম, লাল জার্সি যেটা দর্শকরা দেখতে পাচ্ছেন হয়তোবা, সেই লাল জার্সিটাও আমরা দেখার সৌভাগ্য আজকে হলো। এবং আমরা নিশ্চিতভাবে যে ম্যাচ আছে বাংলাদেশের শ্রীলঙ্কা আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে, সেখানেও আমরা নিশ্চয়ই বাংলাদেশের জার্সিটা দেখতে পারবো। যদিও প্রথম দিন জার্সির কালার নিয়ে একটু ধোঁয়াশা ছিল, খুব ভালোভাবে টিভিতে আমরা ব্রডকাস্টে দেখিনি কালারটা, তবে আমাদের খালি চোখের দেখে জার্সিটা খুব যে খারাপ লেগেছে সেটা বলার উপায় নেই, খুব বেশ ভালো। আমরা রেট্রো জার্সি যেটা বলছিলাম 2007 বিশ্বকাপের আগের যে বিশ্বকাপে বাংলাদেশ সেখান থেকে জার্সিটা এসছে, খুব কাছাকাছি জার্সি, তবে খুব ভালো, সামনাসামনি অনেক সুন্দর। অনেক অনেক ধন্যবাদ, আমরা জানতে পারলাম আপনার কাছ থেকে, জার্সিটা দেখেও খুব ভালো লাগছে। খুবই ভালো লেগেছে আমার কাছে। অন দ্যাট নোট, বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদকে পেছনে ফেলে আইসিসির প্লেয়ার অফ দ্য মান্থ নির্বাচিত হয়েছেন নেপালের সন্দীপ লামিচানে। প্লেয়ার অফ দ্য মান্থের তালিকায় লামিচানে ছাড়াও ছিলেন নাসুম আহমেদ এবং যুক্তরাষ্ট্রের জাসকরান মালহোত্রা। এর আগে সেপ্টেম্বর মাসে লামিচানে বিশ্বকাপ সুপার লিগ 2-এ 6টি ওয়ানডেতে নিয়েছিলেন 18টি উইকেট, পাপুয়া নিউগিনির বিপক্ষে 6 উইকেটে, এরপর ওমানের বিপক্ষে 18 রান দিয়ে নিয়েছিলেন 4 উইকেট। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচ টি20 সিরিজে 8 উইকেট নিয়েছিলেন নাসুম আহমেদ। জাতীয় খেলা ক্রিকেট হলেও মালদ্বীপ একটি ফুটবল পাগল দেশ। দুপুরের গরম আবহাওয়া বাদে বাকি সময়টা মাঠ খালি পাওয়া দুষ্কর। প্রতিটি ক্লাবের একাডেমিতে রয়েছে কমপক্ষে 7টি করে বয়সভিত্তিক দল। একাডেমির অনুশীলন শেষে বাকি সময়টাতে মধ্যরাত পর্যন্ত রাজধানী মালে জুড়েই চলে খেলা। সোহেল সাদের ক্যামেরায় মালে থেকে আরও জানাচ্ছেন অলোক হাসান। একটিমাত্র মাঠের উপর দাঁড়িয়ে মালদ্বীপের জাতীয় খেলা ক্রিকেট অবিশ্বাস্য কিছু নয়, বাস্তবতার উপর ভিত্তি করেই দ্বীপ দেশবাসীর এমন স্বীকৃতি। যদিও দেশের জনগণের সব আগ্রহ, সব ভালোবাসা ফুটবলকে ঘিরেই। প্রমাণ মেলে পূব আকাশে ভোরের সূর্য দেখা দিতেই। ছোট্ট মালে শহরে ছোট ছোট মাঠগুলোতে ভরে যায় খুদে ফুটবলারদের উপস্থিতিতে। শহরে সন্ধ্যার পর থেকে ঘন্টা ধরে চলে মাঠের ব্যবহার। এভাবেই মালের প্রতিটি মাঠ ব্যস্ত মধ্যরাত পর্যন্ত। আয়োজন হতে থাকে ফুটসালের জমাট সব ম্যাচ। ফ্লাডলাইটের আলোর ঝলকানির পর ভোরের আলোতে মাঠগুলোতে দেখা মেলে দেশের ফুটবলের ভবিষ্যৎ প্রজন্মকে। মালদ্বীপের প্রিমিয়ার লিগে খেলা 8 দলের সকলেরই রয়েছে একাডেমি। এক মাজিয়া স্পোর্টস একাডেমিতেই প্রশিক্ষণ দিচ্ছেন 4 শতাধিক খুদে ফুটবলার। আমরা তোমাদের ফুটবল অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই, তারা আমাদের মাঠ ব্যবহারের সুযোগ দেয়। যেহেতু এএফসির নিয়মেই আছে ক্লাবগুলোর একাডেমি থাকতে হবে, সেটাই আমরা অনুসরণ করি। আমাদের একাডেমিতে 7টি বয়স ভিত্তিক দল আছে, যেখানে 4.5 বছর থেকে প্রশিক্ষণ দেওয়া শুরু করি আমরা। মাজিয়া ফুটবল একাডেমির মতো অন্য সব দলের অনূর্ধ্ব 18 পর্যন্ত বয়সভিত্তিক দল রয়েছে। তবে প্রশ্ন থেকে যায়, এত কিছুর পরও আন্তর্জাতিক বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোতে কেন ভালো করে না মালদ্বীপ? কারণটাও জানালেন দেশটির উয়েফা বি লাইসেন্সধারী কোচ ইয়াসির। আমরা কোনো দল গঠনের দিকে মনোযোগ দেই না, ফুটবলার তৈরি করাটাই আমাদের মূল লক্ষ্য। দেশের হয়ে বয়সভিত্তিক দল আন্তর্জাতিক কোনো ম্যাচ বা টুর্নামেন্টে খেলার পর তারা কোথায় কোথায় ভুল করে সেটা ধরিয়ে দেওয়াই আমাদের কাজ। প্রয়োজনে সেখানে একজনের পেছনে একাধিক কোচ নিয়োগ দেওয়া হয়। আর এখানে সাফল্য পাওয়ার আরেকটা কারণ, আমরা ফুটবলারদের বয়সে কখনো ফাঁকি দেই না। ছোটবেলায় একটি কবিতা আমাদের সবারই কিন্তু খুব পরিচিত, আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। মালদ্বীপের এই খুদে ফুটবলারদের ডাকটা হচ্ছে তাদের দেশের ভবিষ্যতের জন্য। কিন্তু আমাদের দেশের কোনো ক্লাবেরই নেই একাডেমি, চলছে না এমন কোনো ভবিষ্যৎ ফুটবলার গড়ে ওঠার কারখানা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন হয়তোবা খুব দ্রুতই এরকম কিছু পদক্ষেপ নেবে এবং প্রতিটি ক্লাবকে বাধ্যতামূলক করে দিবে একাডেমি গড়ার। অলোক হাসান, যমুনা স্পোর্টস, মালে, মালদ্বীপ। দর্শক, মালদ্বীপের মালেতে অবস্থান করছেন সহকর্মী অলোক হাসান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। অলোক, সার্বিকভাবে বাংলাদেশের অনুশীলন কেমন দেখলেন? আর গতকাল আপনি একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনার কথা বলছিলেন, সেই ব্যাপারে কোনো বিস্তারিত জানতে পেরেছেন কিনা জানাবেন।
হ্যাঁ, সে ব্যাপারে বিস্তারিত আমরা জানতে পেরেছি। সেটা হচ্ছে যে আজকেই হচ্ছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি থেকে দলের সাথে যিনি আছেন ম্যানেজার, তিনি কিন্তু অফিসিয়ালি লিখিতভাবেই সাফের কাছে, আয়োজকদের কাছে এটা নিয়ে অভিযোগ করেছেন এবং জানিয়েছেন যে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, কারণ প্লেয়ারদেরও একটা মোটিভেশনের ব্যাপার থাকে, এরকমভাবে মনোবল ভেঙে যায় আর কি, মানে খেলার পর এরকম একটা ট্রিটমেন্ট পাওয়াটা আসলেই কাম্য নয় কারো কাছেই। আর আজকে দলের যে অনুশীলন দেখলাম সেই চিরাচারিত অস্কারের যেই প্ল্যানিং, সেই প্ল্যানিং অনুযায়ী এগুচ্ছে। প্রথমেই সেশনে থাকে তার কিভাবে খেলা হবে তার একটা বিচার বিশ্লেষণ সবাইকে হাতে কলমে দেখিয়ে দেন এবং তারপর সেটা প্রয়োগ করতে মাঠে নামান ফুটবলারদেরকে। এবং সেখানেও আমরা দেখেছি যে মাঝ মাঠে বল দখলে রেখে অ্যাটাকিংয়ে কিভাবে যাবে দল, সেই পরিকল্পনাটাই কিন্তু বেছে নিচ্ছে। এবং আমাদের সাথে কথা হয়েছে আজকে অনুশীলনের পর রাকিবের সাথে, তিনি গেল ম্যাচে খেলতে পারেননি কার্ড জটিলতার কারণে, তো সামনের ম্যাচে নেপালের ম্যাচে খেলবেন এবং মালদ্বীপের ম্যাচ গ্যালারিতে বসে দেখেছেন, কিন্তু সহ্য হচ্ছে না তার, মানে তিনি থাকতে পারেননি এই ম্যাচে, সেটার অভাব পূরণ করতে চান এবং 16 বছর পর যে বাংলাদেশ ফাইনালে খেলবে সেরকম একটা সম্ভাবনা যে তৈরি হয়েছে সেটি বাস্তবায়ন করতে চান। একই সাথে দলের ম্যানেজার সত্যজিৎ দাস রূপু উনিও জানিয়েছেন যে দলের সবাই অনেক মোটিভেটেড আছে, এমন সুবর্ণ সুযোগ তারা হারাতে চান না। ধন্যবাদ অলোক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার রজত জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাইফ পাওয়ার টেক ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র কাপ। সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে মেয়র কাপের আনুষ্ঠানিক ঘোষণা দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। 15 নভেম্বর থেকে ফুটবল, ক্রিকেট ও ভলিবল 3টি ডিসিপ্লিনে হবে এবারের মেয়র কাপ। উত্তর সিটি কর্পোরেশনের 54টি ওয়ার্ড ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের দল অংশ নেবে এই আসরে। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বি বাবুল দায়িত্ব পালন করবেন টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে। এছাড়াও আসরের প্রচারণায় অংশ নেবেন মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, জামাল ভুঁইয়া, হর্ষিত বিশ্বাসের মতো খেলোয়াড় ও অভিনেতা ফেরদৌস ও অভিনেত্রী পূর্ণিমা। উড়ন্ত বলে দুরন্ত খেলা, হারিয়ে যাওয়া বাপদাদাদের খেলা, এটিও কিন্তু ছিল আমাদের ভলিবল। কিন্তু সরকার আমাকে নিয়োজিত করেছে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ওয়াই নট ভলিবল, সুতরাং তিনটারই কম্বিনেশন দিয়ে এই খেলাটি খেলছি। তারকা অলরাউন্ডার বেন স্টোকসকে ছাড়াই অ্যাশেজের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। 17 সদস্যের এই দলে স্টোকস ছাড়াও চোটের কারণে বাদ পড়েছেন জফরা আর্চার ও স্যাম কারান। দলের অধিনায়ক হিসেবে থাকছেন জো রুট, তবে সংখ্যা কাটিয়ে দলে জায়গা হয়েছে জশ বাটলারের। 2 স্পেশালিস্ট স্পিনার হিসেবে ডাক পেয়েছেন জ্যাক লিচ ও ডমিনিক বেস। আছেন 2 অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। আগামী 8 ডিসেম্বর থেকে মাঠে গড়াবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজ। প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ব্রিসবেনে। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।